খুব আরাম করে ঘুমাচ্ছিলাম, আর এমন সময় কে যেন ডাকাডাকি শুরু করছে। সীমান্ত, এই সীমান্ত, এবার ঘুম থেকে ওঠ বাবা, আর কত ঘুমাবি? উফ মা, এত সকালে কেন ডাকছো? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? এত সকাল মানে কয়টা বাজে খেয়াল কি আছে তোর? কলেজে যাবি না? পরে কিন্তু আমাকে বলতে পারবি না যে আমি তোকে ডাকি নাই। কয়টা বাজে? ঘড়ির দিকে তাকা আর দেখ, অলরেডি 8:30 বাজে। উফ মা, তুমি আরো আগে ডাক দিবা না? দিলা তো লেট করিয়ে। তুমি যাও, আমি আসছি। এখন তো সব দোষ আমার। তাড়াতাড়ি আয়, তোর বাবা তোর জন্য ওয়েট করছে নাস্তার টেবিলে। ওকে মা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু চলে গেছে, আর আমি ফ্রেশ হতে হতে আপনাদের কাছে পরিচয়টা দিয়ে ফেলি। আমি সীমান্ত, বাবা মার একমাত্র ছেলে, আর আমার একটা ছোট বোন আছে, নাম সারা। আর আমার বাবা হলেন দেশের একজন বড় ব্যবসায়ী। এখন এতটুকু থাক, বাকিটা আপনারা পরে জানতে পারবেন। ও, আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমি রেডি হয়ে গেছি। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। তো এত দেরি হলো কেন ঘুম থেকে উঠতে? তোমার জন্য সবাই বসে আছেন নাস্তা না করে। সরি আব্বু, আসলে কাল রাতে ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট করতে গিয়ে একটু রাত হয়ে যায়, তাই একটু দেরি হয়ে গেছে। ইটস ওকে। তা তোমার লেখাপড়া কেমন চলছে? খুব ভালো। ওকে, সবাই নাস্তা শুরু করো, আমরা সবাই এখন নাস্তা করছি। আম্মু, আমাকে একটা কলা দাও তো। না আম্মু, ওকে দিও না। দেখো, সারাদিন খেয়ে খেয়ে একটা ছোটখাটো হাতি হয়ে গেছে। কি? আমি হাতি? আমি হাতি হলে তুই কি? তুই তো একটা জলহস্তি। এই, তোরা এবার কি শুরু করলি? এবার থাম আর চুপচাপ নাস্তা কর। দেখো না, তোমার ছেলে আমাকে হাতি বলে। আরে, ও তো তোকে রাগানোর জন্য বলে, তাই কেন বুঝিস না? এবার খাবার খা। আসলে আমার খুব আদরের বোন হলো সারা, খুব ভালোবাসি ওকে। সারাও আমাকে খুব ভালোবাসে, বলতে গেলে আমাকে চোখে হারায়। কিন্তু কেন জানি ওকে রাগাতে খুব ভালো লাগে, তাই একটু একটু জ্বালাই আর কি। আমার খাওয়া শেষ, আমি গেলাম। তোর জন্য নিধি আপু বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই রে, কাম সারছে। আবার নিধি আপু, যাকে আমি সবচেয়ে ভয় পাই, আবার তার সাথে যেতে হবে? কি রে, কি ভাবছিস? না মানে, আমি বাইক নিয়ে চলে যাই। তোমাকে না একদিন বললাম তুমি সবসময় নিধির সাথে কলেজ যাবা, আর একদিন বাইকের কথা বললে বাইক তালা মেরে রেখে দিব, আর নিধির যা বলে সব শুনবে। এখন যাও, কতক্ষণ ধরে মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে। ধুর, কিছু ভালো লাগে না। কিছু বললে নাকি তুমি? আচ্ছা যাও তাহলে। না আব্বু, কিছু বলিনি। এখন নিধি আপু সম্পর্কে কিছু বলা দরকার। নিধি আপু আমার বড় চাচার একমাত্র মেয়ে, আর চাচা হলো বর্তমান মেয়র। আর তারা আপুকে অনেক আদর করে বড় করেছে। না চাইতে সবকিছু আপুর হাতে এনে রেখে দিয়েছে। আর আপু যা চায় তা সেভাবেই না আর আপু যা চায় তা যেভাবেই না কেন তা নিজের করে ছাড়ে। আর আপুর একটা বড় ভাই আছে, নাম নিসাদ, সেও একজন নেতা। আপুর কথা বলতে বলতে চলে এসেছি গাড়ির কাছে। এসে দেখি আপু গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। গুড মর্নিং আপু। আপু মারলে কেন? আমি কি করছি? এত দেরি হলো কেন তোর আসতে? আর রাত জেগে কি করিস? তুই যে সকালে ঘুম থেকে উঠতে পারিস না। রাতে অ্যাসাইনমেন্ট করছিলাম, তাই একটু দেরি হয়েছে উঠতে। অ্যাসাইনমেন্ট করস না কোন মেয়ের সাথে চ্যাটিং করস? না আপু, সত্যি বলছি। এই যে দেখো অ্যাসাইনমেন্ট, দেখিয়ে দিলাম, না হলে আবার মারতে পারে। কোনো বিশ্বাস নাই এই মেয়েকে। আচ্ছা, গাড়িতে উঠে বস, আর তোর মোবাইল দে আমাকে। এই নাও আপু মোবাইল, দিয়ে দিলাম, না আবার রেগে যাবে। আমি চুপচাপ সামনের সিটে বসে আছি, আর আপু এক হাতে গাড়ি ড্রাইভ করছে, চুপচাপ বসে থাক, কিছু হবে না। আর অন্য হাতে মোবাইলে কি যেন চেক করছে। কি আর করার, চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আপু মোবাইলটা আমাকে দিয়ে দিল আর বলল, কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবি না, আর মোবাইলেও চ্যাটিং করবি না। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। না আপু, আমি তো এমনিই মেয়েদের কাছ থেকে দূরে আছি। তাই যেন মনে থাকে। কিছুক্ষণ পর আমরা কলেজে চলে আসছি। আমি যখন গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই আপু আমার হাত ধরে কাছে টেনে নিয়ে দুই গালে দুইটি কিস করে দিল। আমি অবাক হয়ে আপুকে বললাম, আপু এটা কি করলা? তখন তোকে মারছি আর এখন আদর করে দিলাম। এখন চুপচাপ ক্লাসে যা, আর কোনো মেয়ের দিকে তাকাবি না বলে দিলাম। আমার রাগ সম্পর্কে তুই খুব ভালো জানিস, এখন যা। আমি আর কিছু না বলে ক্লাসের দিকে যেতে লাগলাম। এমন সময় কিসের সাথে জানি ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম। আমি উঠে তাকিয়ে দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। তার মানে মেয়েটার সাথে আমার ধাক্কা লাগছে।
তাই আমি মেয়েটার হাত ধরে টেনে উঠালাম আর তার বইগুলো মাটি থেকে তুলে দিলাম। আই এম সো সরি। সরি বলতে হবে না, আমি আপনাকে দেখিনি। মেয়েটার সাথে কথা বলছিলাম, এমন সময় পিছনে তাকিয়ে দেখি নিধি আপু এদিকে আসছে। চোখ মুখ একদম লাল হয়ে আছে। আর নিধি আপু আমার কাছে এসেই ঠাস ঠাস করে মেয়েটাকে দুটো চড় মারলো আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় সীমান্তকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার? আমি ইচ্ছে করে ওনাকে ধাক্কা মারিনি, বিশ্বাস করুন। তোকে যদি কোনো দিন ওর আশেপাশে দেখি তাহলে তোর কি অবস্থা করব তা তুই কল্পনাও করতে পারবি না। এখন চুপচাপ চলে যা। আপুর এই কথা শুনে মেয়েটার মাথা নিচু করে চলে গেল। আর মেয়েটাকে দেখে মনে হয় নতুন, কারণ আগে কখনো কলেজে দেখিনি। এবার আপু আমাকে বলল, মেয়ে মানুষ দেখলেই তোর কথা বলতে মন চায়, চল আমার সাথে, আজ তোকে মজা দেখাবো। এ কথা বলে আপু আমাকে হাত ধরে টানতে টানতে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল আর ভিতর থেকে দরজা লক করে দিল। আর আমাকে বলল, এখন বল ওই মেয়ের সাথে কেন কথা বললি? কথা বলিনি তো, আমি তো জাস্ট সরি বললাম ওনাকে, আর কিছু বলিনি। সরি বলার সময় কি এত হেসে হেসে সরি বলতে হয় নাকি? আর সরি বলতে এত সময় লাগে? তুই কি আমাকে শিখাস? আপু বিশ্বাস করো, আমি শুধু সরি বলছি। শুনে রাখ, তোকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোকে যাতে কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি আবার দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। এখন তুই ক্লাসে গিয়ে বসে থাক, আর কোনো মেয়ের দিকে তাকাবি না। আর টিফিন টাইমে ক্যান্টিনে আসবি, আমি অপেক্ষা করব। ঠিক আছে বলে ওইখান থেকে চলে আসলাম। আর হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলে গেছি, নিধি আপু এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে ইংরেজি মাধ্যমে। আর আপু দেখতে অসম্ভব সুন্দর। কলেজ আর ভার্সিটির সব ছেলেরা আপুর জন্য পাগল, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না। দুই একজন সাহস করে বলেছিল। তাদের অবস্থা আপু এত খারাপ করেছিল যে এরপর থেকে আর কেউ তার ধারের কাছেও আসে না, যতটুকু সম্ভব দূরে থাকে। আর অন্যান্য কলেজ ভার্সিটিতে নেতামি করে ছেলেরা, আর আমাদের এখানে করে নিধি আপু। আর তাকে কেউ কিছু বলতে পারে না। আমি ক্লাসে আসি আর এক এক করে ক্লাস করতে থাকি। কয়েকটা ক্লাস করার পর টিফিন পিরিয়ড চালু হয় আর আমি চুপচাপ ক্লাসে বসে আছি। আপুর কাছে যেতে ইচ্ছে করে না, গেলেই খালি মারে আর ধমকায়, তাই মন চায় না যেতে। চুপচাপ বসে বই পড়ছিলাম। এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড আতিক আমার কাছে এসে বলল, সীমান্ত, তুই এখানে বসে আছিস আর ওইদিকে নিধি আপু তোকে খুঁজতেছে। আমাকে বলছে তোকে বলতে তাড়াতাড়ি ক্যান্টিনে যেতে, না হলে তোর খবর আছে। যাইতেছি, তুইও চল আমার সাথে। না ভাই, তুই একাই যা, নিধি আপুকে দেখলেই আমার কলিজায় পানি থাকে না। ওকে তুই থাক, আমি যাই। এই বলে চলে আসলাম ক্যান্টিনে। এসে দেখি নিধি আপু আর তার সাথে তার বান্ধবী রুহি আপু, কবিতা আপু আর বৃষ্টি আপু বসে আছে। আমি কাছে যেতেই আপু বলল, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? কখন থেকে বসে আছি? না মানে একটু বই পড়তেছিলাম, তাই মনে ছিল না। আচ্ছা এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপু আমার না তেমন খিদা নাই, আমি কিছু খাবো না। আমি এই কথা বলতেই আপু আমার দিকে চোখ গরম করে তাকালো। আমি তোকে খাবার অর্ডার করতে বলছি, বেশি কথা বলবি না, বলে দিলাম। আচ্ছা আপনি অর্ডার করুন, আপনি যা বলবেন তাই খাবো। এই তো গুড বয়। তারপর আপু বেশ কিছু খাবার অর্ডার করলো। আমি চুপচাপ খেতে লাগলাম। মাঝে মাঝে খেয়াল করে দেখি আপু খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আর আমি তাকাতেই মুচকি হেসে চোখটা নামিয়ে নেয়। আমি অল্প কিছু খেয়ে সেখান থেকে চলে আসি। আর আসার সময় আপু বলে ছুটি হলে যেন আমি তার জন্য দিয়ে থাকি, একসাথে বাসায় যাবে। অন্যদিকে নিধি আর ওর বান্ধবীরা ক্যান্টিনে বসে গল্প করছিল। এমন সময় নিধির ফ্রেন্ড বৃষ্টি বলে ওঠে, নিধি, তোকে একটা কথা বলি। বল, তার জন্য কি আবার অনুমতি নিতে হবে নাকি? তোর চাচাতো ভাইয়াটা না খুব কিউট, আর ওর চোখগুলা তো আরো সুন্দর। মানে তুই কি বলতে চাস? সোজাসুজি বল, এত নাটক না করে। নিধি, আমি মনে হয় সীমান্তের প্রেমে পড়ে গেছি। কি কি কইলি তুই? নিধি প্লিজ দোস্ত, কিছু একটা ব্যবস্থা করে দে। আমি জানি ও আমার 2 বছরের জুনিয়র, কিন্তু কি করব, আগে থেকে ওকে আমার ভাল লাগতো, তাই আজ তাকে বলে দিলাম একটা ব্যবস্থা করে দে। তাই আজ তোকে বলে দিলাম একটা ব্যবস্থা করে দে। ও তো তোর চাচাতো ভাই। এই কথা শোনার সাথে সাথে নিধি আপু বসা থেকে দাঁড়িয়ে যায় আর রাগে মাথা আগুনের মতো গরম হয়ে যায়। আর নিধি আপু বৃষ্টিকে বলে, বৃষ্টি, এবার তুই থাম, যা বলার বলছস, আর কিছু বলবি না। আজকের পর যদি আমি তোর মুখ থেকে সীমান্তের নামও শুনি তাহলে আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। আর তোকে যাতে কোনোদিন সীমান্তের আশেপাশেও না দেখি,
যদি দেখি তাহলে আমি কি করব তা আমি নিজেও জানি না। এ কথা নিধি আপু সেখান থেকে চলে যায়। আর বৃষ্টি সহ সবাই ওখানেই বোকার মতো দাঁড়িয়ে থাকে। নিধি আপু অনেক রাগী সবাই জানে, কিন্তু আমার কথা বলতে এতটা রেগে যাবে কেউ ভাবেনি। কলেজ ছুটির পর আমি আপুর গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম আপু আসতেছে, কিন্তু আজ আপুর চেহারাটা কেমন যেন গম্ভীর, মনে হয় কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে। আর আর তারপর আপু আমার কাছে আমাকে যা বলল। কলেজ ছুটির পর আমি আপুর গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় দেখি আপু আসতেছে, কিন্তু আপুর মুখটা কেমন জানি গম্ভীর দেখাচ্ছে, মনে হয় কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছে। আর আপু আমার কাছে এসে আমাকে বলল, সীমান্ত, তুই আর কোনো সময় বৃষ্টির সাথে কথা বলবি না, এমনকি ওর সামনে কখনো যাবি না, ওর থেকে দূরে থাকবি। কেন আপু? বৃষ্টি আপু আবার কি করলো? উনি তো খুব ভালো। এ কথা বলে মনে হয় খুব বড় ভুল করছি। আপু দেখি রেগে গেছে। ওই কি বললি তুই? বৃষ্টি খুব ভালো আর আমি তোর কাছে জানতে চাইছি নাকি যে কে ভালো আর কে খারাপ? তুই শুধু ওর সাথে মিশবি না। কিন্তু কেন তা বলবে তো? কেন মিশবি না তা তোর জানা লাগবে না, আমি যা বলবো তাই শুনবি। এখন গাড়িতে বস। আমি আর কিছু বললাম না, কারণ আপু একবার যা বলবে তাই শুনতে হবে, না হলে আবার হিতে বিপরীত হতে পারে। আপু দেখছি গাড়ি চালাচ্ছ আর কি যেন আপু দেখি গাড়ি চালাচ্ছে আর কি যেন ভাবছে। আমি ভয়ে কিছু জানতে চাইনি। আর কিছুক্ষণ পরই আমরা বাসায় চলে আসি। যখন আমি গাড়ি থেকে নামছি তখন আপু বলল, শোন, এখন বাসে গিয়ে রেস্ট নিবি, আর কোথাও যাবি না। আর রাতে আমি কল দিলে রিসিভ করবি, না ধরলে বাসায় এসে তোর ক্লাস আমি নিব। আপু ঠিক আছে, আমি কল ধরবো। ওকে, ভেতরে যা। আমি চলে আসলাম। আর আমি যতক্ষণ না ভিতরে যাই ততক্ষণ পর্যন্ত আপু বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ভিতরে গেলে পরে চলে যাই। আমি বুঝি না আপু আমার প্রতি কেন এত নজরদারি করে। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আসলাম। আম্মু খাবার দিল, আমি খেয়ে রুমে চলে আসলাম। আর এইভাবে দিন পেরিয়ে রাত হয়ে গেল। রাতে কিছুক্ষণ পরার পর আম্মু খাবার খেতে ডাকে। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে টেবিলে। আমি গিয়ে সবার সাথে খাওয়া শুরু করলাম। তখন আব্বু বলল, সীমান্ত, আজ ক্লাস ঠিক মতো করছস? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, কোনো সমস্যা হয়নি। ওকে, ভালো। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে আব্বু। এইভাবে সবার সাথে টুকটাক কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে মোবাইলের দিকে তাকিয়ে আমার চোখ চরক গাছে উঠছে, কারণ আপু আমাকে 10 বার কল দিছিল। তাই আমি সাথে সাথে আপুকে কল ব্যাক করি। আর কল রিসিভ করেই ধমক দিয়ে আপু বলল, ওই কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে কয়বার কল দিছি, শুনতে পাস নাই? আপু আমি তো খাবার খাইতেছিলাম আর ফোনটা রুমে ছিল, তাই কল ধরতে পারি নাই। তো মোবাইলটার সাথে নেওয়া যায় না? জানিস কত চিন্তা করতেছিলাম। আরে এতে চিন্তার কি আছে আপু? আর তুমি আমাকে নিয়ে তো চিন্তা করো কেন আপু? কেন চিন্তা করি তুই বুঝিস না? কে বললো বুঝি না? আমি সব বুঝি। সত্যিই তুই বুঝিস না? বলতো কেন তোকে নিয়ে এত চিন্তা করি? কারণ আমি তোমার ছোট ভাই, তাই তুমি এত টেনশন করো আমাকে নিয়ে। কুত্তা, তুই ঘোড়ার ডিম বুঝোস। আর শোন, কালকে আমি ভার্সিটি যাব না, আর তুই কিন্তু বৃষ্টির সাথে কথা বলবি না। যদি বলিস তাহলে কিন্তু খারাপ কিছু হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। এভাবে কিছুক্ষণ আপুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আর কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ছোট বোন সারা আমাকে ঘুম থেকে ডেকে দিল। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম কলেজে। আপু না গেলে আমি বাইক নিয়ে কলেজে যাই, আর আপু গেলে আপুর সাথে গাড়িতে যেতে হয়। কলেজে গিয়ে 2টি ক্লাস করে আমি আর আতিক মাঠের এক কোণে বসেছিলাম। এমন সময় কোথা থেকে যেন বৃষ্টি আপু আমার কাছে আসলো। তার সাথে আর 2জন মেয়ে ছিল। বৃষ্টি আপু আমাকে বলল, সীমান্ত, এখানে কি করো? কিছু করি না আপু, বসে আছি। কিছু বলবেন? হুম, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু চলো তো আমার সাথে। আপু একা আসবো? হুম, একা আসলেই ভালো হয়। ঠিক আছে চলেন। আপুর সাথে আসলাম, কারণ আমি যদি এখন না করি তাহলে আপু কষ্ট পাবে। কারণ আপুর সাথে আরো 2জন মেয়ে ছিল। বৃষ্টি আপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে বাগানের কাছে নিয়ে গেল আর আমাকে বলল, সীমান্ত, তোমাকে আমি কিছু বলতে চাই। বলেন, কি বলবেন? তোমার নিধি আপু তোমাকে কিছু বলে নাই? না, আমাকে কিছু বলে নাই আপু। আসলে আমি তোমাকে এখন যা বলবো জানি না তুমি কি মনে করবে, তবু বলতে হবে, না হলে আমি আর থাকতে পারবো না। বলেন, আমি কিছু মনে করব না। আমার এই কথা বলার পর বৃষ্টি আপু যা বলল
তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বৃষ্টি বলল, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ সীমান্ত, আই লাভ ইউ সো মাচ। আর এই কথা বলার সাথে সাথে আপু আমাকে জড়িয়ে ধরে। আমি তো কিছুক্ষণের জন্য বোকা হয়ে গেলাম, কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে বৃষ্টি আপু আমাকে এগুলা বলবে। তখন আমি আপুকে বললাম, আপু আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম কথাটা। হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আর আমি যা বলছি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছি। আমি তোমাকে মন থেকে ভালোবাসি সীমান্ত, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এই কথা বলে আমাকে আবার জড়িয়ে ধরে বৃষ্টি আপু। এবার আমি আবার তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম আর বৃষ্টি আপুকে বললাম, প্লিজ আপু বোঝার চেষ্টা করেন, এটা কখনো হয় না। আপনি আমার বড় হন, তাই আপনাকে আমি সবসময় আপুর মতো সম্মান করেছি। আপনাকে আমি ওই ব্যাপারে কখনো ভাবিনি, আর ভাবতেও পারবো না। সরি আপু, আমাকে মাফ করবেন। ভাবিনি তো কি হয়েছে, এখন থেকে ভাববে আমাকে নিয়ে। আর আপু কি, আমি কি তোমার নিজের আপন বোন নাকি যে আমার সাথে প্রেম করা যাবে না? প্লিজ আপু, আমাকে জোর করবেন না। আমি পারবো না কোনো সম্পর্কে জড়াতে। আমার এসব ভালো লাগে না। সীমান্ত, তোমাকে আমার অনেক আগে থেকেই ভাল লাগতো, আর এই ভাল লাগা এখন বিন্দু বিন্দু জমে ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসবো সীমান্ত, কখনো কোনো কষ্ট পেতে দিব না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর আসার সময় বৃষ্টি আপু পিছন থেকে বলে যে, সীমান্ত, আমি তোমার অপেক্ষায় থাকবো। সেখান থেকে কলেজে এসে দেখি আদিক এখনো আগের জায়গায় বসে আছে। আর আমি যাওয়ার পর আমাকে বলে, কিরে বেটা, কোথায় গিয়েছিলি বৃষ্টি আপুর সাথে? কোথায় আবার যাব, ওই তো সামনে গিয়েছিলাম। সত্যিটা বললাম না। তো আপু জানি তোকে কি বলবে বলে নিয়ে গেল, তা কি বললো? আর তোর মুখ এখন এমন দেখাচ্ছে কেন? কোথায় কেমন দেখাচ্ছে? আমি তো ঠিকই আছি। আপু কি বললো তাই বল। আরে তেমন কিছু বলি নাই। আজ যে নিধি আপু আসে নাই সেই ব্যাপারে জানতে চাইলো আর কি। ওর কাছে সত্যি বলা আর নিজের পায়ে কুড়াল মারা সমান কথা। সারা কলেজ কোনো টেলিভিশন ছাড়াই সরাসরি সম্প্রচার করে দিবে বেটা, তাই সত্যি না বলাই ভালো। এটা তো আমার সামনেই বলতে পারতো, দূরে নিয়ে যাওয়া লাগে নাকি? আরে বুঝিস না, মেয়ে মানুষ এমনি সবার সামনে সব কথা বলে না। আচ্ছা চল ক্লাসে যাই। হ্যাঁ চল যাই। আর আতিক ক্লাসে চলে আসলাম। আমি আর আতিক ক্লাসে চলে আসলাম, কারণ আর কিছুক্ষণ ওখানে থাকলে আতিক হাজারটা প্রশ্ন করত। তার থেকে ভালো চলে আসা, তাই চলে আসলাম। এভাবে আমার বাকি ক্লাসগুলো হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায় আর আমি বাইক নিয়ে বাসায় চলে যাই। বাসার ভিতর ঢোকার সাথে সাথেই আমার ছোট বোন সারা বলল, ভাই চলে আসছিস? তাড়াতাড়ি তোর রুমে যা। কেন রে, আমার রুমে কি আগুন লাগছে? পানি নিয়ে যাওয়া লাগবে নাকি তাড়াতাড়ি? একটু মজা করে বললাম আর কি। আর নিধি আপু আসছে আর তোমার রুমে বসে আছে, আমাকে বলছে তুমি আসলে বলতে তাড়াতাড়ি যাতে রুমে যাও। নিধি আপু কথা শুনে আমার এখন দম যায় যায় অবস্থা। আপু যদি জানতে পারে যে আমি বৃষ্টি আপুর সাথে কথা বলছি আর আপু আমাকে জড়িয়ে ধরছে, তাহলে আমাকে কি করবে এক আল্লাহই ভালো জানে। তাই মনে মনে দোয়া দরুদ পড়ে আমার রুমের সামনে আসলাম। এসে দেখি আপু আমার রুমের দেওয়ালে টানানো আমার ছবিটার দিকে তাকিয়ে আছে। আমি বুকে সাহস নিয়ে আপুকে বললাম, আরে আপু আপনি কখন আসলেন? আজ কলেজে কি করছস? মনে মনে যা ভাবলাম তাই হলো। আপু মনে হয় জেনে গেছে, কিন্তু কেমনে জানলো আল্লাহ জানে। আমিও কিছু না জানার ভনিতা করে বললাম, আমি তো কিছু করি নাই আপু। কেন, কি হয়েছে? তুই আজ বৃষ্টির সাথে কথা বলছস? না আপু, আমি কথা বলি নাই, ভয় মিথ্যা বললাম। কথা বলছ নাই তাহলে এগুলো কি দেখ। এই কথা বলে আপু তার ফোনটা আমার দিকে এগিয়ে দিল। আর তার ফোনের দিকে তাকিয়ে আমার চোখ চোখ গাছে ওঠার মতো অবস্থা, কারণ আমার আর বৃষ্টি আপুর ছবি তার ফোনে। এমনকি বৃষ্টি আপু যে আমাকে জড়িয়ে ধরছে তার ছবিও আছে। আমি তো ভয়ে চুপ করে আছি, না জানি আজ আমার কি হাল করে। তখন আপু আবার বলল, কি হলো কথা বল, চুপ করেছিস কেন? আমি আবারও চুপচাপ। কি বলবো ভাই, আমার এখন কলেজের পানি শুকায় মরুভূমি হয়ে গেছে। তখন আপু আবার বলল, তুই কি ভাবছিস আজ আমি তোর সাথে যাইনি বলে তোর কোনো খবর আমি রাখবো না? আমি তোর সব খবর রাখি। আমি তোর সাথে থাকি আর না থাকি, তুই আমার চোখের আড়াল কখনো হতে পারবি না। এখন সত্যি করে বল, বৃষ্টি কেন তোকে জড়িয়ে ধরেছে? না হলে এখন আমি কি করব তুই ভাবতেও পারবি না। আমি নিধি আপুর এই ভয়ঙ্কর রাগী চেহারা দেখে ভয়ের চোটে সব সত্যি কথা বলে দিলাম। আর আমার কথা শোনার সাথে সাথে নিধি আপুর রাগী ভয়ঙ্কর চেহারা দেখে সব সত্যি কথা বলে দিলাম।
আর আমার মুখ থেকে এই কথা শোনার পর নিধি আপু বলল, কি বললি? বৃষ্টি তোকে প্রপোজ করেছে? হুম। আপুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রেগে আছে। তুই কি বলছিস ওকে? আমি না করে দিছি আর বলছি আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আচ্ছা তুই থাক, আমি যাই, আমার একটা কাজ আছে। আর কোনো মেয়ে যদি কল দেয় ধরবি না বলে দিলাম। এ কথা বলে নিধি চলে গেল। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, আপু তো খুব রেগে আছে, কিন্তু আমাকেও তেমন কিছু বলে নাই। আল্লাহ জানে এখন কি করে। অন্যদিকে নিধি শুধু ভাবছে আমি বৃষ্টিকে না করার পরেও ওর সাহস হলো কিভাবে সীমান্তকে প্রপোজ করার। আবার বৃষ্টি ওকে জড়িয়ে ধরছে। আমার জিনিসে হাত দেওয়ার মজা ওকে আজ বুঝাবো। এসব ভেবে নিধি বৃষ্টিকে কল দেয়। হ্যালো বৃষ্টি, কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কিছু বলবি? বলবো। ওই তোদের বাসার পেছনের মাঠে আয়, আমি দাঁড়িয়ে আছি। আজকের ক্লাসের পড়াগুলো জানতে হবে। ওকে, তুই 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। এ কথা বলে কলটা রেখে দেয়। আর নিধির রাগ যেন ক্রমশই বাড়ছে। সে কি করবে তা সে জানে না। নিধি শুধু জানে সীমান্ত একমাত্র ওর, আর নিধি জিনিসে কেউ হাত দিবে তা সে হতে দিবে না। নিধি এসব ভাবতে ভাবতে বৃষ্টি চলে আসে। আর এসেই বৃষ্টি বলে, কি রে নিধি, তুই আমার বাসার সামনে চলে এলি? পরে তো ফোন করেই জানাতে পারতি। কেন, এসে কি তোকে বিপদে ফেললাম নাকি? আরে না, বিপদ কেন হতে যাবে? আর তুই কখনো এদিকে আসিস না, তাই বললাম আর কি। আচ্ছা একটা কথা বলবি সত্যি করে? কি কথা বল? তোর কাছে কি আমি মিথ্যা বলি? আজ নাকি তুই সীমান্তকে প্রপোজ করেছিস। তোকে কে বললো এসব কথা? আমি যা বলছি তার উত্তর দে। তুই যেহেতু জেনে গেছিস তাহলে আর লুকিয়ে কি লাভ? হ্যাঁ, আমি সীমান্তকে প্রপোজ করেছি, কারণ আমি ওকে পছন্দ করি। আমি কিন্তু তোকে মানা করেছিলাম, বলেছিলাম সীমান্তের আশেপাশে না যেতে। আমি গেলে তোর সমস্যা কোথায়? তুই কে আমাকে না করার? তুই নাকি আজকে ওকে জড়িয়ে ধরেছিস। এ কথা বলার সাথে সাথে নিধি বৃষ্টিকে চড় মারতে থাকে আর বলতে থাকে, বলছিলি না সমস্যা কোথায়? এই দেখ সমস্যা কোথায়। এভাবে চলতে থাকে আর বৃষ্টিকে মারতে থাকে। তখন বৃষ্টি বলে, নিধি, তুই আমাকে এভাবে কেন মারতেছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। কি বললি তুই? আমার কোনো ক্ষতি করিসনি? তুই আমার সবচেয়ে বড় ক্ষতি করতে চাইছিস। তুই আমার কলিজায় হাত দিছিস। কলিজা? কে তোর কলিজা? কে আমার জানতে চাস? তাহলে শোন, সীমান্ত আমার কলিজা, আমার ভালোবাসা, আমার সব। আর তুই আমার সেই কলিজায় হাত দিছিস। আমি তোর সেই হাত আজ একদম ভেঙে দিব। প্লিজ এমন করিস না। আমি না তোর বান্ধবী হই, মাফ করে দে নিধি। হ্যাঁ মাফ করবো তোকে। আমি তোকে না করার পরেও তুই আমার কথা শুনিসনি। আমি তোকে না করার পরেও তুই আমার কথা শুনিসনি। আর তুই কেন, আজ আমার যদি আপন মনে হতো তাকে আমি ছাড়তাম না। কারণ যে নিধির জিনিসে হাত দেয় সেই হাত নিধি ভেঙে দেয়। এই কথা বলে নিধি তার গাড়ি থেকে হকি স্টিক বের করে আর এটা দিয়ে বৃষ্টির বাম হাতে 4টা বাড়ি মারে খুব জোরে, যার ফলে বৃষ্টির বাম হাতটা ভেঙে যায়। তারপর নিধি যাওয়ার জন্য গাড়িতে ওঠে। যাওয়ার সময় নিধি বৃষ্টিকে বলল, শুধু একবার আমার কথা না শুনে সীমান্তের কাছে গেছিস, তার জন্য তোর এক হাত ভেঙে দিয়েছি। আর ভুলেও যদি সীমান্তের কাছে যাওয়ার চেষ্টা করিস তাহলে তোর কি অবস্থা করব তা আমি নিজেও জানি না। এ কথা বলে নিধি গাড়ি নিয়ে চলে যায়। বৃষ্টিকে যখন নিধি মারছিল তখন কিছু ছেলে তা দাঁড়িয়ে দেখছিল, কিন্তু নিধির ভয়ে তারা কেউ বাধা দেয় নাই। কারণ সবাই জানে নিধিকে কিছু বললে তার ভাই নিশাত কাউকে ছাড়বে না, তাই সবাই চুপ ছিল। নিধি যাওয়ার পর ওই ছেলেগুলো বৃষ্টিকে ধরে তার বাসায় দিয়ে আসে। আর এদিকে নিধি আমার রুম থেকে যাওয়ার পর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে যাই। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নিধি আপু যে আমাকে চর মেরেছিল তার দাগ পড়ে গেছে আমার গালে। এখন চিন্তা হচ্ছে যে আম্মু যদি গালে দাগ দেখে কিছু বলে তাহলে আম্মুকে কি বলবো। আর এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে যাই খাবার খেতে। আর এখন আমার ছোট বোন আমাকে বলে, ভাইয়া, তোর গালে এটা কিসের দাগ? মনে হয় কেউ চড় মেরেছে। কিছু না, গালে মশা বসছিল আর এটাকে মারতেই গালে দাগ পড়ে যায়। তখন পাশে থেকে আম্মু বলে ওঠে, সবকিছুতেই এত কেয়ারলেস কেন তুই? এত জোরে কেউ থাপ্পড় দেয় গালে? কি অবস্থা করেছিস দেখেছিস? আমি বুঝতে পারিনি আর এমন হবে না, সরি আম্মু। আসলে এত বড় হয়েছে কিন্তু আম্মু আব্বু আজ পর্যন্ত কখনো আমার গায়ে হাত তোলেনি। আমাদের দুই ভাই বোনকে তারা অনেক ভালোবাসে,
যার জন্য আমাদের ছোট একটা আঘাতও তারা মানতে পারে না। পাশে তাকিয়ে দেখি আমার বোনটা মিটমিট করে হাসছে, কারণ এখনো অজানা। তখন আম্মু বলল, নিধি কেন আসছিল রে? কেন আবার আসবে, এমনি আসছে। আর নিধি আপু তো প্রতিদিন আসে, এটা আবার নতুন কি? খুব শান্তভাবে বললাম, যাতে কিছু বুঝতে না পারে। আসলে ঠিক তা নয়, মেয়েটা যখন আসলো দেখলাম চেহারাটা কেমন গম্ভীর ছিল, তাই তোকে বললাম তুই কিছু করেছিস নাকি। অন্য সময় মেয়েটাকে কত হাসি খুশি থাকে। না মা, আমি কিছু করি নাই, হয়তো এমনি মন খারাপ ছিল। কথা ঘোরাতে পারলে বাঁচি আমি। যাই বলিস, মেয়েটা খুব ভালো, তোর অনেক খেয়াল রাখে। তোর জন্য এমন একটা মেয়ে বউ করে আনবো। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম, কারণ ওখানে কথা বললেই আম্মু আরো নানান কথা জুড়ে দিবে। এরপর বিকালে কিছু সময় বাহিরে গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় এসে যেই পড়তে বসলাম, তখন নিধি আপু কল দেয়। কি রে, কি করিস? এই তো আপু, পড়তে বসলাম মাত্র। এখন বই নিয়ে আমাদের বাসায় আয়, আমার সাথে পড়বি। না আপু, আজ না, কাল আসবো। গেলেই আপু নানা রকম অত্যাচার, তাই যেতে মন চায় না। কি বললি? তুই আসবি না? তাহলে কিন্তু আমি এখন চাচিকে কল দিব। না না, আমি আসছি, কাউকে কল দেওয়া লাগবে না। এই মেয়েকে মোটেও বিশ্বাস নাই, কল দিয়ে আবার কি বলবে আম্মুকে। তাই আমি আমার কিছু বই নিয়ে আপুদের বাসায় চলে আসলাম। আসার সময় আম্মু জানতে চাইছিল কোথায় যাই। নিধি আপুর কথা বলার পর আর কিছু বলে নাই। আপু বাসায় এসেই চাচির সাথে দেখা, তখন চাচি বলে, কি রে সীমান্ত, তুই তো আমাদের বাসায় এমন সময় আসিস না, খুব বড় হয়ে গেছিস। না চাচি, আসি তো। আসলে সারাদিন কলেজ করে বেশি সময় পাই না, তাই আর কি কম আসি। আপু কোথায়? এখন থেকে প্রতিদিন আসবি। নিধি ওর রুমে আছে, যা ওপরে। আমি উপরে চলে আসলাম। এসে দেখি আপু তার মোবাইলে কি যেন দেখছে আর মুচকি মুচকি হাসছে। আপুই এই মুচকি হাসিটা অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আর তার সাথে ঠোঁটের নিচের তিলটা যেন সেই হাসির মহিমা আরো হাজার গুণ বাড়িয়ে দেয়। আপুর এই হালকা ঠোঁট বাঁকানো মুচকি হাসিটা বরাবরই আমার মনে ভালো লাগা সৃষ্টি করে, কিন্তু তা কখনো আপুকে বলা হয়নি। আর এমন সময় আপু দেখে ফেলে যে আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে। আপু সাথে সাথে তার ফোনটা রেখে দিয়ে আমাকে বলে, কি রে, কখন আসলি? আয় ভেতরে আয়। এইমাত্র আসলাম। এই বলে আমি গিয়ে একটা চেয়ার টেনে পড়ার টেবিলে বসলাম। আর তখন আপুও তার চেয়ারটা আমারটার সাথে লাগিয়ে বসলো। তখন আপু বলল, কি খাবি বল? কিছু খাবো না এখন, কিছুক্ষণ পরে চলে যাব। আমি জানি নিজেও পড়বে না, আমাকে পড়তে দিবে, শুধু এটা ওইটা বলবে। আর কিছু তো তোকে খেতেই হবে। আজ তোর জন্য আমি নিজের হাতে সিঙ্গারা বানিয়েছি। আপনি আমার জন্য সিঙ্গারা বানিয়েন, তাহলে তো খাবোই। আগে একটু পরেই পরে খাবো। আসলে সিঙ্গারা আমার খুব প্রিয়, তাই নাম শুনলেই জিভে জল এসে যায়। আচ্ছা সীমান্ত, একটা কথা বলি তোকে, শোন তো। না, এখন কথা শোনার ইচ্ছে নেই, পরে বইলেন। না, তোকে এখনই শুনতে হবে। আচ্ছা বলেন। জানি বলবেই, শুধু শুধু ভাব ধরে পারমিশন চাই। তুই কাউকে পছন্দ করিস? এই মানে কাউকে ভালোবাসিস কিনা? না, কাউকে পছন্দ করি না, ভালোবাসি না। আচ্ছা, যদি তোকে কেউ ভালোবাসে আর সে যদি তোর থেকে বয়সে একটু বড় হয়, কি করবি তুই? কি আর করব, না করে দিব। এক তো আমি প্রেম করতে চাই না, তার উপর যদি সে আমার বড় হয় তাহলে তো অসম্ভব। বড়দের সাথে আবার প্রেম হয় নাকি? আমার জুনিয়র হলে ভেবে দেখতাম। এ কথা বলার সাথে সাথেই নিধি আমার শার্টের কলারটা টেনে মুখের কাছে এনে বলে, কেন সিনিয়র মেয়ের সাথে প্রেম করা যাবে না? কোনো আইনে মানা আছে নাকি? আর মানা থাকলেও তোকে করতে হবে। আমাকে করতে হবে মানে? না মানে কিছু না, তুই বস, আমি তোর জন্য সিঙ্গারা নিয়ে আসছি। এ কথা বলে নিধি আপু চলে গেল। আপু কিছু কথা মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে যায়। নিজেই বলে মেয়েদের সাথে না মিশতে, আবার নিজেই বলে সিনিয়র মেয়ের সাথে প্রেম করতে। বুঝি না কিছুই। অন্যদিকে নিধি আপু ভাবছে, আমাকে তো তোমার ভালোবাসতেই হবে মিস্টার সীমান্ত, কারণ তুমি যে আমার ছোট্ট হৃদয়টা ঘর বানিয়ে বসে আছো, তার কি হবে? তুমি শুধু দেখো তোমার মনে সিনিয়র মেয়ে কিভাবে জায়গা করে নেয়। এসব ভাবতে ভাবতে নিধি সীমান্তের জন্য সিঙ্গারা নিয়ে আসে আর বলে, আইনে তোর প্রিয় সিঙ্গারা। তাও আগে খাই পরে সব। এই বলে একটা নিলাম খাওয়ার জন্য। খা এখন। যেই মাত্র একটা সিঙ্গারার অর্ধেকটা খেলাম, আমার কাছে মনে হলো ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি এখন পানি খুঁজতেছি, কিন্তু পানি নাই। যখন আমি পানির জন্য জোরে চিৎকার করতে যাব, তখনই নিধি যা করলো। খাও সোনা খাও, একটু পরে খেলা জমবে। যখন আমি একটা সিঙ্গারার অর্ধেকটা খেলাম, আমার কাছে মনে হলো ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে।
আমি তখন পানি খুঁজতেছিলাম, কিন্তু কোথাও পানি নাই। তাই যখন আমি পানি বলে চিৎকার করতে যাব, ঠিক তখনই নিধি আপু আমার দুগালে হাত দিয়ে টেনে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দেয়। ওই মুহূর্তে আমার কি করা উচিত ছিল আমার জানা ছিল না। আর আমিও নিধিকে কোনো রকম বাধা দেই নাই, কারণ আমি ঝাল একদম সহ্য করতে পারি না। আর আমার কাছে তখন ঝালটা কম লাগতে শুরু করলো। আর নিধি আমাকে প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। যখন নিধি আপু আমাকে ছেড়ে দেয় আর আমার ঝালটা কমে যায়, তখন আমার মনে হয় এতক্ষণ কি হয়েছিল। আর এসব ভেবে আমি লজ্জায় নিধির দিকে তাকাতে পারছিলাম না। তাই আমি কিছু না বলে তার রুম থেকে বের হয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসতেই আমার বোন আমাকে বলে, ভাইয়া, তোর ঠোঁটে লিপস্টিক কোথা থেকে আসলো? তুই কি লিপস্টিক দেওয়া শুরু করলি নাকি? কোথায় লিপস্টিক দেখলি তুই? মজা করিস আমার সাথে? এটা বলে হাত দিয়ে মুছে দিলাম, যাতে ভালো করে বুঝতে না পারে। এই তো, এখন তুই মুছে দিলি হাত দিয়ে। আরে না, আমি আসার সময় একটা কালার আইসক্রিম খেয়েছিলাম, মনে হয় ওইটাই লেগে আছে। ভাইয়া, আমার কাছে মনে হয় ডাল মে কুছ কালা হে। আমিও কিছু না বলে রুমে চলে আসি। আর মাথায় শুধু ওই ব্যাপারটাই বারবার আসছে, কি থেকে কি হয়ে গেল। আমি এখন কিভাবে আপুর সামনে যাব? কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপু কেন এমনটা করলো আমার সাথে? তাহলে আপু কি আমাকে ভালোবাসে, নাকি অন্য কিছু বিষয়? না, আমার মাথায় আসছে না। রাতে আম্মু খাবার খেতে ডাকলো, কিন্তু আমি না করে দেই, কারণ যে জিনিস খাইছি ওটাই এখনো মুখে লেগে আছে। সত্যি বলতে আমারও ভালোই লাগছিল তখন, জীবনের প্রথম কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এসব ভাবতে ভাবতে রাতটা কখন পার হয়ে যায় বলতেও পারবো না, যার জন্য খুব ভালো একটা ঘুমও হয় নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যাই। আজ আর আপুর জন্য আমি দাঁড়িয়ে থাকিনি, একটু আগেই কলেজে চলে আসি। অন্যদিকে নিধি মনে মনে অনেক খুশি, কারণ তার মনের মানুষকে একটু হলেও আপন করে নিতে পারছে। আর এখন যেন সে আরো পাগল হয়ে গেছে সীমান্তকে কাছে পেতে, আপন করে পেতে সারা জীবনের জন্য। নিধি এখন নিজেই নিজের সাথে বলছে, না আর না, অনেক অপেক্ষা করছি, কিন্তু আর না, এখন তোমাকে যেভাবেই হোক আপন করে নিব সীমান্ত। কিন্তু তুই একটা মাথা মোটা, আস্ত একটা গাধা। তোকে আমি এত ভালোবাসি, কিন্তু তুই একটু বুঝিস না। আর কথায় কথায় শুধু আপু আপু করিস কেন? অন্য কিছু বলা যায় না? আরেকবার আপু বলে দেখিস, তোর মুখ ভেঙে দিব, হনুমান একটা। নিধি যখন নিজেই নিজের সাথে এসব বলছিল, তখন নিধির মা এসে শুনে ফেলে। আর তখন তিনি বলেন, কি রে মা, কাকে তুই মুখ ভেঙে দিবি? আর কাকেই বা হনুমান আরো কত কিছু বলে গালি দিচ্ছিস? নিধি তখন তার মাকে দেখে চমকে যায়, আর সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে তার পাশে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আর তার মাকে বলে, আছে একটা গাধা, ওটাকেই গালি দিচ্ছি। তা গাধাটা কে, আমাকে বলা যাবে না? তুমি আমার দুনিয়ার বেস্ট মা, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? তাহলে বল, আমিও একটু শুনি। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে কি তোমরা তাকে মেনে নেবে? কেন মেনে নিব না? অবশ্যই মেনে নিব, কারণ তুই সুখী থাকলে আমরাও খুশি। আর ছেলেটা যদি আমার একটু ছোট হয় তাহলে তোমাদের কোনো সমস্যা হবে? আমাদের কেন সমস্যা হবে? জীবনটা তোর, আর তুই সবচেয়ে ভালো বুঝিস কিভাবে তুই ভালো থাকবি আর কার সাথে তুই সুখী থাকবি। যদি তোরা একে অপরকে পছন্দ করিস বা ভালোবাসিস, তাহলে বয়সটা কোনো বিষয় না। তোর যা ভালো লাগে কর, আমরা তোর পাশে আছি। নিধি তখন খুশিতে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলতে থাকে, আমি জানতাম তোমরা আমার কথা কখনো ফেলবে না, তোমরা হলে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা মা। হয়েছে পাগল মেয়ে, তার জন্য কি এখন কাঁদতে হবে নাকি? আর এখন বল, কোন সে জুনিয়র ছেলে যে আমার পরীর মতো মেয়ের মন চুরি করেছে? একদিন বাসায় নিয়ে আয়, আমরাও দেখি। এখন না, পরে আমিই নিয়ে আসবো। আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে তোমাদের জামাইকে তোমাদের সামনে এনে দাঁড় করাবো। আচ্ছা, নিয়ে আসিস। আজ তুই ভার্সিটি যাবি না? না, আজকে যাব না। আচ্ছা, নিচে আয়, খেয়ে যা। সীমান্ত, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললে? আমি আপনার সাথে কি বললাম? ওই দিন তুমি কেন বললে যে তুমি কোনোদিন প্রেম করবে না, তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই? বেশ অবাক হয়ে বললাম, এখানে মিথ্যার কি হলো? যা সত্যি আমি তো তাই বললাম, আমার কোনো সম্পর্ক নাই আর কোনো সম্পর্কে জড়াবো না। মিথ্যা কথা, তোমার আর নিধির মাঝে সম্পর্ক আছে। আমি তো বৃষ্টির কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। মেয়েটা বলে কি আমার নাকি সম্পর্ক আছে, তাও আবার ওই গুন্ডি নিধির সাথে। তখন আমি বললাম, কি সব আবল তাবল বলছেন আপনি?
মাথা ঠিক আছে আপনার? আমার কেন নিধি আপুর সাথে সম্পর্ক থাকবে? উনি আমার আপু হয়, এর বেশি আর কিছু না। আপনাকে এসব কে বলছে? আমি কোনো আবল তাবল বলছি না সীমান্ত, যা বলছি ঠিক বলছি। নিধি আমার কাছে নিজে এসে বলেছে তোমাদের সম্পর্কের কথা। তুমি নাকি নিধির কলিজা, আর তার জন্য দেখো আমার কি অবস্থা করেছে নিধি। অবাকের পর অবাক হচ্ছি বৃষ্টির কথা শুনে। নিধি আপু আর আমার মাঝে সম্পর্ক আছে, কিন্তু আমি নিজেই জানি না। আর নিধি আপু নিজে বলছে এই কথা, কিন্তু এসব কিভাবে সম্ভব? আপু তো কোনোদিন আমাকে বলে নাই যে আমাকে ভালোবাসে। আমি এসব ভাবছিলাম, তখন বৃষ্টি আবার বলল, আজ শুধু তোমার জন্য আমার এত বড় ক্ষতি হলো। তুমি যদি আমাকে বলতে তোমাদের মাঝে সম্পর্ক আছে, তাহলে কি আমি তোমাকে এসব বলতাম? আজ শুধু তোমার জন্য নিধি আমার এর অবস্থা করেছে। আমার জন্য করছে মানে? আর কি করছে নিধি আপু আপনাকে? তুমি দেখতে পাচ্ছ না কি করেছে? ওই দিন যে আমি তোমাকে প্রপোজ করেছিলাম আর জড়িয়ে ধরেছিলাম, এটা নিধি জেনে যায়। আর সে আমাকে বাসা থেকে বের করে মাঠে নিয়ে সবার সামনে আমাকে মারে, এমনকি আমার হাত পাও ভেঙে দেয়। কি, নিধি আপু আপনাকে এভাবে মারছে? হ্যাঁ, নিধি আমাকে এভাবে মেরেছে। হ্যাঁ, আরও বলেছে আমাকে তোমার পাশে দেখলে, আরও বলেছে আমাকে তোমার পাশে যদি দেখে তাহলে নাকি তার চেয়েও খারাপ কিছু করবে। এখন আমার কাছে সত্যি খারাপ লাগছে বৃষ্টির কথা শুনে, আর সাথে রাগও হচ্ছে অনেক নিধি আপুর উপর। মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে একটা মেয়ে হয়ে? আর একটা মেয়েকে এভাবে কেউ মারতে পারে নাকি? তখন আমি বললাম, আপু আমি আপনার কাছে খুবই দুঃখিত যে আমার জন্য আপনার আজ এই অবস্থা। আর আপনাকে কিছুই করতে পারবে না নিধি, আমি তাকে দেখে নিব। এভাবে আরো কিছুক্ষণ কথা হলো বৃষ্টির সাথে, তারপর তার কাছে ক্ষমা চেয়ে তাকে বিদায় দিলাম। বৃষ্টি আপু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিধি আপু গাড়ি নিয়ে কলেজে আসে, আর গাড়ি থেকে নেমে আমার কাছে আসতে থাকে। কিন্তু মুখ দেখে মনে হচ্ছে আজ খুব খুশিতে আছে, হাসি যে মুখ থেকে সরছেই না। আমি তাকে দেখেই ক্লাসের দিকে চলে যেতে লাগলাম। তখনই নিধি পিছন থেকে বলল, সীমান্ত কোথায় যাস? দাঁড়া বলছি, তোর সাথে আমার কিছু কথা আছে, দাঁড়া। কিন্তু আমি তাকে কিছু না বলে চলে আসি। ক্লাসের সামনে এসে একবার পিছনে ফিরে দেখি নিধি আপু আগের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে সে হাসিটা আর নেই, কেমন জানি মলিন হয়ে আছে। মনে হয় আমার কাছে সে এটা আশা করে নাই। অন্যদিকে নিধি ভাবছে, আজ সীমান্তের কি হলো? ও তো কখনো এমন করে না, আমি যা বলি তাই করতো, কিন্তু আজ আমি ডাকলাম তাও শুনলো না। ওর এত বড় সাহস হলো কি করে? ওকে পরে দেখে নিব। এ কথা বলে নিধিও ক্লাসে চলে যায়। আমি ক্লাসে এসে আর ক্লাস থেকে বাইরে বের হইনি। নিধি আপু মনে হয় আমাকে অনেক খুঁজতেছে, কিন্তু আমার এখন আর তার সামনে যেতে ইচ্ছে করছে না, তাই ক্লাসেই বসে আছি। আর এইভাবে একের পর এক ক্লাস করতে করতে টিফিন টাইম হয়ে যায়। তখন আমার এক ফ্রেন্ড বলে নিধি আপু নাকি আমাকে খুঁজতেছে, তাকে বলছে আমাকে যাতে ক্যান্টিনে যেতে বলে। আমি যাব না বলে চুপচাপ বসে রইলাম। এভাবে প্রায় 10 মিনিট যেতে না যেতেই কোথা থেকে যেন নিধি আপু দেখি আমার সামনে এসে দাঁড়ায়, আর তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমি কিছু বলার আগে আমার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে যায় আর বলে, কি রে, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি আমার সাথে কথা বলিস না, আমাকে এড়িয়ে চলছিস। আমি ডাকলাম তাও আমার ডাকে কোনো সাড়া দিলি না। কি হয়েছে, সমস্যা কি তোর, বল। তাতে আপনার কি? আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, যার সাথে ইচ্ছা বলবো না। আপনি বলার কে? আমার আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই, তাই বলি নাই। বুকে অনেক সাহস নিয়ে কথাটা বললাম। জানি না কি হয়, যে রাগী মেয়ে। আমার কথা শোনার সাথে সাথে নিধি আপু আমার গলা চেপে ধরলো আর চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? আর কি বললি তুই? যার সাথে ইচ্ছা কথা বলবি? বলে দেখা, তোর মুখ আমি ভেঙে দিব। তুই শুধু আমার সাথে কথা বলবি, আর কারোর সাথে না। আমি আর আপনার কোনো কথা শুনবো না। আপনি আমার জন্য কেন বৃষ্টি আপুকে মারলেন? তার হাত কেন ভাঙলেন? আজ আপনার জন্য বৃষ্টি আপুর কাছে আমাকে ছোট হতে হয়েছে, কথা শুনতে হয়েছে তার কাছ থেকে। আমি কথাগুলো নিচে তাকিয়ে বললাম। তারপর আমি নিধি আপুর দিকে তাকিয়ে নিজেই ভয় পেয়ে যাই। আপু যেন রেগে গিয়ে রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। আর তখনই আপু, আমি কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললাম। কথাগুলো বলে আমি আপুর দিকে তাকিয়ে নিজেই ভয় পেয়ে যাই। রাগে আপুর চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে। তখন আপু বলল, বৃষ্টি তোর কাছে আবার আসছিল? ওর সাহস হলো কি করে তোর কাছে আসার? তাতে আপনার সমস্যা কোথায়? আপনার কাছে বৃষ্টি আপু আসুক আর যেই আসুক, আপনি বাধা দেওয়ার কে? আর বৃষ্টি আপু যদি আমাকে ভালোবাসে তাহলে আপনি কেন এমন করছেন? এই কথাটা বলার সাথে সাথে নিধি আমার মুখ চেপে ধরে আর বলে, আমি ছাড়া তোকে যদি কেউ ভালোবাসার কথা চিন্তাও করে
তাকে আমি কি করব তা কেউ কল্পনাও করতে পারবে না। তোকে আজ ভেবেছিলাম সবার সামনে সুন্দর করে প্রপোজ করব, কিন্তু তুই আর তা হতে দিলি না। আমি না করার পরেও বৃষ্টির সাথে কথা বলছিস, আবার বলিস যে কেউ তোকে ভালোবাসতে পারবে, আর আমি বলার কে? আর বলিস যে কেউ তোকে ভালোবাসতে পারবে, আর আমি বলার কে? এখন কান খুলে শুনে রাখ, আমি তোকে ভালোবাসি। শুধু ভালোবাসি বললে ভুল হবে, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুই শুধু আমার, আর আমার মানে শুধুই আমার। এই কথা বলে নিধি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর এত শক্ত করে জড়িয়ে ধরে যে আমার শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। শরীরে এত শক্তি কোথায় থেকে পায় এই মেয়ে আল্লাহই জানে। তখনই আমি খুব কষ্ট করে নিধির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলি, আপু আপনি কি বলছেন? একবার ভেবে দেখেছেন? আপনি আমার আপু হন, আর আমি আপনাকে সেই হিসেবে সম্মান করি। আমি আপনার কথা মানতে পারবো না। আমি যা বলছি ঠিক বলছি। আমি তোকে ভালোবাসি, এটা আমার শেষ কথা। আমি জানি আমি তোর একটু বড়, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নাই। আর আমাকে কে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোর যদি কোনো সমস্যা থাকেও তাহলে কিছু করার নেই, নিজেকে সামলে নে। আমি বুড়ি হলেও তোকেই আমাকে বিয়ে করতে হবে। আমি নিধির কথা শুনে বেহুশ হবার অবস্থা। কোনো মানুষ যে এভাবেও একজনকে প্রেম নিবেদন করতে পারে তা নিধিকে না দেখলে বিশ্বাস করতাম না। আর প্রপোজ করা বললে ভুল হবে, ও তো আমাকে রীতিমতো থ্রেট করলো। তখন আমি বললাম, আপু আপনি বোঝার চেষ্টা করেন, এটা কখনো হয় না। আপনি আমার চাচাতো বোন, আর এটা পরিবারের কেউ মানবে না। আর পরিবার মানলেও আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। সীমান্ত, তুই ভালো করেই জানিস এই নিধি একবার যা চায় তার না পাওয়া পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারে না। আর আমি তো তোকে আমার জীবনের চাইতেও বেশি চাই। কিভাবে ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দেব? তোকে তো আমার মনের ঘরে রাজা করেই ছাড়বো। হয় আপোষে করব, না হলে জোর করে করব, কিন্তু তুই শুধু আমার। আর এই কথা বলেই নিধি ক্যান্টিনের সবার সামনে আমার ঠোঁটের ভিতর তার ঠোঁট বসিয়ে দেয়, আর আমার মাথার চুল এমনভাবে খামচে ধরে যে আমি কোনোভাবেই ছাড়াতে পারি না। তারপর সে তার ইচ্ছে মতো কিস করে। প্রায় 6 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এটা তো কেবল শুরু শোনা। নিধি খুব ভালো করেই জানে নিজের পছন্দের জিনিস কিভাবে নিজের করে নিতে হয়। আমি হাত দিয়ে ঠোঁটটা মুছে তাকে বললাম, এতগুলো মানুষের সামনে কিস করতে আপনার লজ্জা করে নাই? আর আপনি আমার চাচাতো বোন ছাড়া আর কিছুই না। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। আপনি যা করার করেন। রেগে গিয়ে বললাম, কারণ সবার সামনে কিস করছে, এটা ভাবতে কেমন যেন লাগছে। তখন নিধি আমার সামনে এসে বলে, তুই কি আমাকে চ্যালেঞ্জ করস মিস্টার সীমান্ত? ও মাগো, এ মেয়ে দেখি আবার সিনেমেটিক স্টাইলে অভিনয়ও করতে পারে। তখন আমি বললাম, হ্যাঁ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। ওকে ঠিক আছে, তাহলে তুমিও দেখো এই নিধি কি করতে পারে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এসে ক্লাসে বসে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসি। অন্যদিকে নিধি বাসায় গিয়ে শুরু করছে আরেক কাহিনী। নিধি বাসার ভিতর গিয়ে শুরু করছে চিৎকার চেঁচামেচি। তার চিৎকার শুনে নিধির বাবা মা ভাই সহ সবাই একে একে হাজির। তখন নিধির বাবা বলে, কিরে মা, কি হয়েছে তোর? এভাবে চিৎকার কেন করছিস? কেউ কি তোকে কিছু বলেছে নাকি? না, আমাকে কেউ কিছু বলেনি। তখন নিধির ভাই নিশাদ বলে, তাহলে কি আমার বোনটা কোনো কিছু চাই নাকি? বল আমাকে, আমি আজকে তোকে এনে দেবো। আমার সবাইকে উদ্দেশ্য করে কিছু বলার আছে, আর আমি যা বলবো তোমাদের তাই মানতে হবে। আর যদি না মানো তাহলে আমি কিছু একটা করে বসবো। আচ্ছা বল, তুই যা বলবি আমরা তাই করব। তাও তোর কিছু করতে হবে না। এখন বল কি বলবি? আমি বিয়ে করব। নিধি 7 পাঁচ না ভেবে এ কথা সরাসরি বলে দেয় সে বিয়ে করবে। আর নিধির মুখে এমন কথা শুনে পরিবারের সবাই প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, পরে নিজেদের সামলে নিয়ে বলে, বিয়ে করবি মানে কি? বিয়ে করব মানে বিয়ে করব, আর কোনো মানে নাই। এখন তোমরা বলো বিয়ে দিবে কিনা। ঠিক আছে, দিব। বিয়ে করবি এটা তো খুশির খবর। আমি কাল থেকেই পাত্র দেখা শুরু করব। আমি কি তোকে বলেছি পাত্র দেখতে? না, লাগবে না। পাত্র আমি পছন্দ করছি, আর তাকেই আমি বিয়ে করব। মেয়ের কথা শুনে সবাই একদম বোকা হয়ে গেল। পাত্র নাকি মেয়ে নিজে ঠিক করছে। তখন নিধির বাবা বলে, আচ্ছা, পাত্র নিজে ঠিক করছিস, ভালো কথা। এখন বল পাত্র কি করে? পাত্রের বাবার নাম কি, পাত্রের নাম কি? আমরা বিয়ের প্রস্তাব পাঠাই। পাত্রকে তোমরা সবাই খুব ভালো করে চেনো। নিধির কথা শুনে নিধির ভাই বলে, আমরা পাত্রকে চিনি মানে? কে সে? নাম বল। তারপরে নিধি যা বলল তা শুনে সবার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কারণ নিধি তখন বলে, পাত্রের নাম হচ্ছে সীমান্ত। আমি সীমান্তকে বিয়ে করতে চাই।
নিধির কথা শুনে নিধির বাবা দাঁড়ানো থেকে ধূপ করে সোফায় বসে পড়ে, কারণ তিনি জানতেন যে তার মেয়ে এমন কিছু বলবে যাতে একটু শক লাগে। কিন্তু মেয়ের মুখে সীমান্তের নামটা শুনে মনে হয় শকটা এত জোরে লাগে যে তিনি কথাই বলতে পারছেন না। তখন নিধির ভাই বলে, নিধি তুই সব কি বলছিস বোন? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। কেন, কি হয়েছে? তুই সীমান্তকে বিয়ে করবি মানে? তুই কি ভুলে গেছিস ও আমাদের চাচাতো ভাই? না, ভুলি নাই। আর চাচাতো ভাই হয়েছে তো কি হয়েছে? চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। নিধির কথা তারা যত শুনছে তত বেশি অবাক হচ্ছে। ওর ভিতরে ভয় ডর কোনো কিছুই কাজ করছে না। যা মুখে আসছে অকপটে বলে যাচ্ছে নিধি। আসলে নিধি ছোট থেকেই এরকম, কাউকে ভয় পায় না। তখন নিশাদ বলে, কিন্তু সীমান্ত তোর থেকে ছোট, তুই কিভাবে ওকে বিয়ে করবি? আর সমাজের মানুষ কি বলবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? আমি এত কিছু জানি না। আমি সীমান্তকেই বিয়ে করব, আর সমাজের মানুষের কথায় আমার কিচ্ছু আসে যায় না। আর আমার সুখের থেকে কি তোমাদের কাছে মান সম্মানটা বড় হয়ে গেল? নিধির বাবা মা শুধু চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। তখন নিশাদ আবার বলে, না, আমাদের কাছে তুই সবার আগে, তারপরে সমাজ। তোর সুখ মানে আমরা সুখী, কিন্তু সীমান্ত কি রাজি হবে? কেন রাজি হবে? 100 বার রাজি হবে। আমি আর সীমান্ত একে অপরকে ভালোবাসি। কি? তোরা একে অপরকে ভালোবাসিস? কবে থেকে এগুলো করছিস তোরা? কখনো তো তোদের দেখে মনেই হয়নি তোরা দুজন দুজনকে ভালোবাসিস। হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি অনেক আগে থেকেই। আর আমরা কি তোমাদের দেখিয়ে দেখিয়ে প্রেম করব নাকি? নিধির কথা শুনে নিশাদ চুপ হয়ে গেল আর মনে মনে বলল, এমন বোন আর দুই একটা থাকলে ভাইদের কপালে ডুগডুগি বাঁচতে সময় লাগবে না। ওর কথা শুনে মনে হয় আমি ওর ছোট আর ও আমার বড়। তখন নিধির বাবা বলে, মারে তুই একবার বোঝার চেষ্টা কর। আমার বোঝা শেষ। এখন তোমরা বলো আমাদের সম্পর্ক মানবে কিনা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। এখন তোমরা বলো সীমান্তের সাথে আমার বিয়ে দিবে কিনা। আর যদি না করো তাহলে আমি কিন্তু কিছু করে বসবো। নিধির মা এতক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে সব শুনছিল। এখন তিনি বলেন, আচ্ছা শোন, তোর কিছু করা লাগবে না। তুই যা বলবি আমরা তাই করব। তুই খুশি হলেই আমরা খুশি। এই কথা শুনেই নিধি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মাও তার মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে নিধির কোনো চাওয়া তারা কখনো অপূর্ণ রাখে না, আর এটা নিয়েও তারা কোনো দ্বিমত করতো না। কারণ সীমান্তকে সবাই অনেক ভালোবাসে আর পছন্দ করে। কিন্তু সীমান্ত বয়সে নিধির একটু ছোট, তাই তারা প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কারণ মানুষ কি বলবে এটা ভেবে। তখন নিধির মা আবার বলে, আচ্ছা তাহলে এক কাজ কর, সীমান্তকে ফোন করে আমাদের বাসায় আসতে বল, একটু কথা বলি। এই কথা শুনে নিধি একটু চিন্তায় পড়ে যায়, কারণ সীমান্ত আসলেই নিধি ধরা পড়ে যাবে যে সীমান্ত তাকে ভালোবাসে না। তখন নিধি বলে, আরে না না না, সীমান্ত এখন আসবে না। ও এখানে কেন আসবে? আরে আসলে সমস্যা কোথায়? ওর কাছেও তো জানা লাগবে এখনো বিয়ে করবে কিনা, কারণ ও তো এখনো লেখাপড়া করছে। ওর মতামত নিয়ে তার না হয় ওর বাবা মার সাথে আলাপ করি। ও তো আগে থেকেই রাজি। ওর লজ্জায় আর ভয়ে চাচু আর চাচির কাছে আমাদের সম্পর্কের কথা বলতে পারে নাই। আর ওর নাকি তোমাদের সামনে আসতেও লজ্জা পায়, তাই আসবে না। এখন তোমরা সরাসরি ছোট চাচুর সাথে এই বিষয়ে কথা বলো। নিধির কথা শুনে নিধির মা বলে, আচ্ছা তুই তোর রুমে যা, আমরা এই বিষয়ে কথা বলছি, দেখি কি করা যায়। আমি যাচ্ছি, কিন্তু কথার যাতে নড়চড় না হয়, তাহলে কিন্তু খবর আছে। এই কথা বলে নিধি তার নিজ রুমে চলে যায়। আর তার পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সীমান্তের সাথেই নিধির বিয়ে দিবে, কারণ যেখানে দুজন দুজনকে ভালোবাসে সেখানে তার পরিবার বাধা হতে চায় না। এদিকে নিধি রুমে এসে খুশিতে নাচতে থাকে যে সে সীমান্তকে খুব তাড়াতাড়ি তার জীবন সাথী হিসেবে পেতে যাচ্ছে। আর এসব ভাবতে ভাবতেই নিধি সীমান্তকে কল দেয়। এদিকে আমি কলেজ থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। এমনি বাহিরেও যাইনি আড্ডা দিতে, আর ঘুম আসবে কেমন করে? ওই গুন্ডিটা যে টেনশন দিয়ে রাখছে, এত টেনশন দিলে কি আর ঘুম ধরে? আমি এসব শুয়ে শুয়ে ভাবছিলাম, ঠিক তখনই দেখি আমার মোবাইল বাবাজি আমাকে ডাকতেছে। তাকিয়ে দেখি এ তো নিধি, গুন্ডির ফোন। জানি না আবার কি বলবে ফোন ধরলে, তাই প্রথমবার ধরলাম না। এরপর আরো 2বার দিল, তাই ধরলাম, কারণ এই গুন্ডির বিশ্বাস নাই, রাগ উঠলে আবার বাসায় এসে কিছু করে বসবে। আমি কল ধরতেই, আমার জান পাখিটা কি করে? কল রিসিভ করতে কি এত সময় লাগে?
ওই কে আপনার জান পাখি? এখানে কোনো জান পাখি মান পাখি নাই। তুমিই তো আমার জান পাখি, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা। নিধির মুখে এসব শুনতে আমার কাছে কেমন যেন লাগছিল, তাই আমি বললাম, আপু প্লিজ এসব বললেন না, আমার কাছে কেমন যেন লাগে। ও মা, আমি আপু বলার সাথে সাথে নিধি রেগে গিয়ে আগুন হয়ে গেল আর আমাকে বলল, কুত্তা, তুই আমারে আবার আপু ডাকছস? তোরে আমি না করছি না আপু ডাকতে? আমার কত ভালো মুডটা দিলি নষ্ট করে। আমি কি করছি আপু? এই রে কাম সারছে, আবার বলে ফেলছি। হারামি, তুই আমার সাথে মজা নিস? এখন যদি তোরে কাছে পাইতাম তাহলে বুঝতি কি করতাম তোকে। কিন্তু ব্যাপার না, কালকে কলেজে যাবি না, তখন তোকে দেখবো। কিন্তু ব্যাপার না, কালকে কলেজে যাবি না, তখন তোকে দেখবো কোন ঠোঁট দিয়ে আমাকে আপু ডাকিস। এটা বলে ঠাস করে কলটা কেটে দিল। আমাকে আর কিছু বলার সুযোগই দিল না। আমার আর কি করার, চুপচাপ শুয়ে আছি, ভাবছি কালকে কি হবে। পরের দিন আমি কলেজে গেলাম। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আসলাম, না হলে জীবনেও আজ আসতাম না। আর আমি কলেজের ভিতর যেতেই, পরের দিন আমি কলেজে গেলাম। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আসলাম, না হলে জীবনেও আসতাম না। আমি কলেজের ভিতর যেতেই দেখি, ও মা, নিধি আপু দেখি আমার আগে কলেজে চলে আসছে। কিন্তু এত তাড়াতাড়ি তো কখনো আসে না কলেজে, নিশ্চিত আমার জন্য আজ এত আগে আসছে। সামনে পেলে খবর আছে, তাই আমি ওনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। অন্যদিকে নিধি আর তার ফ্রেন্ড রুহি কথা বলছিল মাঠের এক কোনায় দাঁড়িয়ে। রুহি তখন দেখে সীমান্ত নিধিকে দেখে দ্রুত চলে যাচ্ছে। তখন রুহি বলে, নিধি দেখ দেখ, সীমান্ত তোকে দেখে পালিয়ে ক্লাসে চলে যাচ্ছে। আই সীমান্ত, দাঁড়াও বলছি। আমাকে দেখে পালিয়ে যাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, আর এক পাও সামনে যাবে না, বলে দিলাম। এই রে কাম সারছে, শেষ পর্যন্ত দেখেই ফেললো। কিন্তু এখানে থাকা যাবে না, আগে এখান থেকে পালাই, না হলে এমন কাজ করবে মান সম্মান থাকবে না। তাই আমি শুনেও না শোনার ভান ধরে চলে আসতে লাগলাম। তখন পিছন থেকে নিধি বলে, তুমি কতক্ষণ পালিয়ে থাকবে আমিও দেখবো। নিধির হাত থেকে পালানো এত সহজ না। পিছনে না ফিরে সোজা ক্লাসে চলে আসি। অন্যদিকে নিধির কথা শুনে রুহি অবাক হয়ে বলে, কি রে নিধি, তুই সীমান্তকে তুমি করে ডাকছিস কেন? আর এমন ভাবে বলছি মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড। ও শুধু আমার বয়ফ্রেন্ড না, আমার হবু স্বামীও, বুঝলি? কি বলছিস নিধি? সীমান্ত কবে থেকে তোর বয়ফ্রেন্ড হলো? ও তো তোকে আপু বলে ডাকে, আর আমি যতটুকু জানি বৃষ্টি ওকে পছন্দ করে। শুন, সীমান্ত শুধু আমার আর কারো না, আর আমি সীমান্তকে কারো হতে দিব না। কিন্তু সীমান্ত কি তোকে মেনে নিবে? ও তো উল্টে তোকে দেখে পালাচ্ছে। রুহির হাসি দেখে নিধি রেগে যায়, আর রুহি ধমক দিয়ে বলে, ওই তোর হাসি থামা, না হলে তোর এখন খবর করে ছেড়ে দেব। আর কি বললি? সীমান্ত আমাকে দেখে পালায়? আমিও দেখব ও কত পালাতে পারে। ওর সাথে যদি বিয়ের আগে প্রেম করতে না পারি, তাহলে ওকে বিয়ে করে তারপর প্রেম করব। খুব তাড়াতাড়ি আমার আর সীমান্তের বিয়ে খেতে পারবি। এ কথা বলে নিধির আগে ফুঁসতে থাকে, কারণ নিধিকে নিয়ে কেউ হাসলে তার একদম সহ্য হয় না। আর নিধির কথা শুনে রুহি চুপ হয়ে যায়, কারণ রুহি জানে নিধি একবার যা বলে তা করেই ছাড়ে। তখন রুহি বলে, সরি দোস্ত, আসলে আমি তো জানতাম না যে তুই সীমান্তকে এত ভালোবাসিস। আর দেখলি না সীমান্ত কিভাবে আমাদের দেখে পালালো, তাই আমার হাসি চলে আসে। আচ্ছা চল আমার সাথে। কোথায় যাব? কোথায় আবার? আমার জান পাখিটার কাছে। ওকে একটু মজা দেখাবো। এদিকে আমি ক্লাসে এসে বসে আছি আর বন্ধুর সাথে গল্প করছি, কারণ বাহিরে যাওয়া যাবে না, বাহিরে আমার জম ঘুরতেছে, গেলেই বিপদ। তার চাইতে এখানে বসে থাকা অনেক ভালো। আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, এমন সময় দেখি রুহি আপু আসছে আমার কাছে, আর এসেই আমাকে বলল, সীমান্ত তাড়াতাড়ি আমার সাথে আসো। কেন আপু, কি হয়েছে? নিধি মাথা ঘুরে পড়ে গেছে, আমরা ওকে উপরের খালি ক্লাসরুমে শুয়ে রাখছি, তুমি আসো আমার সাথে। আমি এই কথা শোনার সাথে সাথে আপুকে বললাম, কখন হলো এমন, চলেন তাড়াতাড়ি। চলো। কথা বলে আমি আর রুহি আপু যেতে লাগলাম। রুহি আপু আমার আগে আর আমি তার পিছনে। তারপর আপু আমাকে নিয়ে দোতলায় একটা রুমে নিয়ে গেল আর বলল, তুমি ভিতরে যাও, আমি গিয়ে স্যারকে ডেকে আনি। আচ্ছা তাড়াতাড়ি যান। আমি রুমের ভিতরে গিয়ে দেখি নিধি একটা টেবিলের উপর শুয়ে আছে, আর আমি আপুর কাছে যেতেই কে যেন বাহির থেকে দরজা বন্ধ করে দিল। আমি দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিলাম খোলার জন্য, কিন্তু এত বাহির থেকে বন্ধ। তখন পিছনে তাকিয়ে দেখি নিধি আমার দিকে তাকিয়ে হাসছে আর আমাকে বলে, কি মিস্টার সীমান্ত, দরজা খুলে না? আপু আপনি না অসুস্থ? অসুস্থ ছিলাম, কিন্তু ডাক্তার এসে দেখে গেছে এখন সুস্থ। কে ডাক্তার? আর কোথায় ডাক্তার? এই তো আমার সামনে দাঁড়িয়ে তুমি। আর তুমি তো আমার ডাক্তার, ভালোবাসার ডাক্তার।
আপু এগুলো কি বলছেন আপনি? আর দরজা খুলতে বলুন, আমি ক্লাসে যাব, আমার ক্লাস আছে। ক্লাসে তো যাবই, তুমি আগে আমার ক্লাসটা করে নাও, তারপর তোমার যেখানে খুশি যাও। কথা বলেই নিধি আমার কাছে আসতে লাগলো, আর আমি তাকে পিছাতে পিছাতে বললাম, সামনে আসবেন না বলে দিলাম, কিছু করবেন না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কেন করছেন এমন? ভালোবাসা কিভাবে আদায় করতে হয় নিধি তা ভালো করে জানে। আর কালকে যেন কি বলেছিলাম মনে নাই, যে আজকে তোমাকে দেখে নিব, আর সকালেও আমার কথা তুমি শোনো নাই, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কথা বলেই নিধি আমার একেবারে কাছে চলে আসে। এত কাছে আসায় নিধির প্রতিটা নিঃশ্বাস আমার মুখে পড়ছিল, যা আমার কাছে কেমন লাগতেছিল। তখন আমি নিধিকে বললাম, প্লিজ কিছু করবেন না, মানুষ দেখলে খারাপ ভাববে, যেতে দিন আমায়। না হলে ও আর কিছু বলতে দিল না, তার আগে আমার মুখটা বন্ধ করে দিল তার মিষ্টি ঠোঁট দিয়ে। প্রথমে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আমার কি হলো নিজেও জানি না। একসময় আমিও তার ডাকে সাড়া দিতে থাকি, আর সে আমার রেসপন্স পেয়ে যেন আরো পাগল হয়ে যায়। আমরা এভাবে আরো কতক্ষণ ছিলাম জানি না, কিন্তু নিধি যখন আমায় ছাড়লো তখন আমার দম যায় যায় অবস্থা। আমি শ্বাস নিতে নিতে নিধির দিকে তাকিয়ে দেখি তার চোখে মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে আছে। তখন আমি তাকে বললাম, এবার দরজাটা খুলতে বলুন, আমি ক্লাসে যাব। নিধি তখন রুহিকে বলল, রুহি, দরজা খুলে দে, আমার কাজ শেষ। কথা বলতেই দেখি দরজা খুলে গেল, আর তখন দিলাম এক দৌড়। আমার দৌড় দেখে নিধি হাসতে হাসতে বলে, আজ বাড়িতে যাও, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর কিছু না, ক্লাসে চলে আসি। তারপর আর আমি বাহিরে বের হই নাই। এভাবে বাকি ক্লাসগুলো করে ছুটি হলে বাড়ি চলে আসি। কিন্তু আমার জন্য যে বাড়িতে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছিল তা কল্পনাও করতে পারি নাই। কারণ আমি আসতেই আমার ছোট বোন, ভাইয়া হা কর, আমি তোকে মিষ্টি খাইয়ে দেই। আমি মিষ্টিটা খেয়ে ওকে বললাম, কি রে, বাড়িতে কোনো খুশির খবর আছে নাকি যে মিষ্টি খাওয়ানো হচ্ছে? আছে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না, নিষেধ আছে, আম্মু বলবে তোমাকে। কেন, তোর কি বিয়ে ঠিক হয়েছে নাকি যে তোর বলতে লজ্জা লাগে যে আম্মু এসে বলবে? আমার না, তোর বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, এত ভালো খবর, তাহলে তুই যা, গিয়ে রেডি হতে থাক। আমার বিয়েতে যাবি না? আমি জানি যে আমার বোন আমার সাথে প্রায় সময় দুষ্টুমি করে, এটা ওইটা বলে বেড়ায়, তাই আমি ওর কথাটার কোনো মূল্য না দিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। টেবিলে বসে বললাম। একটু অপেক্ষা করো, আমি খাবার দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার দিল, আমি খাবার খাচ্ছি। আর একটা বিষয় খেয়াল করলাম, আম্মুকে আজ একটু অন্যরকম লাগছে। কিন্তু সকালে যখন কলেজে যাই ওই সময় তো সবকিছু ঠিক ছিল, তাহলে এখন কি হলো? তাই আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় কি কিছু হয়েছে? কেন, বাসাকে কিছু হওয়ার কথা ছিল নাকি? না মানে বাসায় আসতেই সারা আমাকে মিষ্টি খাওয়ালো। ওকে জিজ্ঞাসা করলাম মিষ্টি কেন খাওয়ালো, তখন বলল ওর নাকি বলা নিষেধ। আর এখন তুমিও জানি কেমন করে কথা বলছো, তাই বললাম আর কি, বাসায় কিছু হয়েছে নাকি? বাসায় কি হয়েছে তা তোমার আব্বু আসলে বলবে। এখন খাবার খেয়ে তোমার রুমে যাও। আমি আর কিছুই বললাম না। সবার ব্যবহার জানি কেমন লাগছে, কেউ এসে মুখে মিষ্টি গুঁজে দিচ্ছে, আবার কেউ এমন ভাবে কথা বলছে যে পেট থেকে মিষ্টি বেরিয়ে আসার উপক্রম। তাই আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসি। একটু একটু টেনশন হচ্ছে যে বাসায় কি হলো, এটা ভেবে আবার নিজেকে এতটুকু সান্ত্বনা দিচ্ছি যে আমি তো কিছু করি নাই, তাহলে আর আমার কি হবে। এভাবে সারাটা দিন চলে গেল। এর ভিতর অবশ্য নিধি 3বার কল দিছিল, কিন্তু আমি রিসিভ করি নাই। রাতে আমার রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম, এমন সময় আমার বোন সারা এসে বলল, ভাইয়া তোমাকে আব্বু ডাকছে, তার রুমে যেতে। আচ্ছা তুই যা, আমি আসছি। কথা বলেই সারা চলে গেল, আর আমি আব্বুর রুমে যাচ্ছি আর ভাবছি যে আব্বু কি জানি বলে। তখন আবার আম্মু বলল আব্বু নাকি কি বলবে, আর এসব ভাবতে ভাবতে আব্বুর রুমে চলে আসি। আব্বু আমাকে ডাকছেন? বলেন। আমি শুনছি। বলেন। আব্বুর কথা শুনে আমি ঠাস করে মনে হয় আকাশ থেকে পড়লাম। আব্বু কিসের আর কার সম্পর্কের কথা বলছে? তখন আমি বললাম, আপনি কার আর কিসের সম্পর্কের কথা বলছেন? এখন আমার অবস্থা যায় যায়। আব্বু বলে কি আমার সম্পর্ক, তাও আবার আস্থা গুন্ডি আর রংবাজ নিধির সাথে? ইম্পসিবল। তখন আমি বললাম, আব্বু সব মিথ্যা কথা, আপনাকে মনে হয় কেউ মিথ্যা বলছে আমার নামে। নিধি আপুর সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই, একদমই বলে দিলাম। পাশ থেকে আম্মু বলে ওঠে, অন্য মানুষ কেন বলতে যাবে? নিধি নিজে বলেছে তোর আর নিধির সম্পর্কের কথা, তোদের 2 বছরের রিলেশন, আর তোরা একে অপরকে নাকি অনেক ভালোবাসিস। আম্মু তোমরা বিশ্বাস করো, সব মিথ্যা কথা। হয়েছে, এখন আর মিথ্যা বলতে হবে না, আমরা সব জানি। তোরা একে অপরকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এটাই তো ভালো কথা। তুই নাকি আমাদের কাছে বলতে লজ্জা পাস,
তাই বলছিস না বিয়ের কথা? তাই নিধি ওর বাবা মা আর আমাদের কাছে সব বলেছে। চুপ করে বসে আছি। মাথার উপর দিয়ে এমন ভাবে কথাগুলো যাচ্ছে যে আমি যে কোনো সময় অজ্ঞান হতে পারি। আমার চুপ থাকা দেখে আম্মু আবার বলতে শুরু করলো, আমরা কি তোকে কখনো কোনো কিছুতে না করেছি নাকি? কোনো কিছুতে বাধা দিছি? সব সময় তোর সিদ্ধান্তকে সাপোর্ট করেছি। তাহলে আজ তুই কিভাবে বললি যে তোর লাইফের এত বড় একটা সিদ্ধান্ত আমরা বাধা দিব? কিন্তু তুই আমাদের কাছ থেকে এত বড় একটা বিষয় লুকিয়ে রাখলি। নিধি যদি না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। তাই তোর প্রতি একটু অভিমান করেছিলাম। এইটুকু বলে আম্মু চুপ হলে তখন আব্বু বলে, আজ তোমার বড় চাচা আর বড় চাচি আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তাদের কাছে এসব শুনছি। এখন আমাদের কারো এ বিয়ের অমত নেই, কারণ আমরা আগেই চেয়েছিলাম তোমার আর নিধির বিয়ে দিতে, কিন্তু তোমার চেয়ে নিধি একটু বড়, তাই তোমাকে বলতে চাইনি। কিন্তু এখন যেহেতু তোমরাই একজন আরেকজনকে পছন্দ করো, তখন তো ভালোই হলো, আমাদের মনের আশা পূরণ হবে। এখন তুমি বলো কবে বিয়ের তারিখ ঠিক করব? আমার এখনো তাদের কথা শুধু কানের ভিতর দিয়ে মাথার ভিতরে ঢুকছে, আর মাথার ভিতর গিয়ে হরতাল শুরু করে দিছে। আমার এখন কি বলা উচিত বা কি করা উচিত জানি না। আমি শুধু ভ্যাবলাকান্তের মতো একবার আম্মুর দিকে তাকাচ্ছি আর একবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমার এভাবে তাকানো দেখে আব্বু আমাকে ধমক দিয়ে বলল, কি হলো, তুমি বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছ কেন? বলো কবে বিয়ে করতে চাও, নাকি আমরাই আগামী মাসে বিয়ে ডেট ঠিক করে ফেলবো? না, আমার মনে হয় এদের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি শুধু বিয়ের ডেট তারিখ হরতাল 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 সেন্সলেস হয়ে পড়ে গেলাম। আমি কি বললাম আমি নিজেও জানি না, কারণ এত সুন্দর মিথ্যা কথা শুনে কয়জনই বা পারে নিজেকে ঠিক রাখতে। শুধু এতটুকু করলাম, তাতেই অজ্ঞান? বাকিটা তো এখনো বাকিই আছে। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার মাথার পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আমাকে চোখ খুলতে দেখে একটা হাসি দিয়ে বলল, আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি নিধি আমার মাথার পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আমাকে চোখ খুলতে দেখে একটা হাসি দিয়ে বলল, আমার জান পাখিটার কি হয়েছে? বিয়ের কথা শুনে কেউ কি সেন্সলেস হয়ে যায়? হাই হাই, নিধি কিভাবে এ কথা জানলো যে আমি বিয়ের কথা অজ্ঞান হয়ে গেছি? মান সম্মান আর আমার কিছুই থাকলো না। তখন আমি বললাম, আরে রাখেন আপনার বিয়ে, আপনি কি বলছেন চাচা চাচির কাছে? কেন, আমি আবার কি করলাম? আর কাকেই বা কি বললাম? আপনি চাচা চাচি আর আমার বাবা মার কাছে কেন বলছেন যে আমাদের মাঝে রিলেশন আছে? আমি তো যা সত্যি তাই বললাম। সত্যি মানে? আমি কখন আপনাকে ভালোবাসলাম? সব মিথ্যা কথা। মিথ্যা কেন হবে? তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তো তোমাকে ভালোবাসি, আর এখন তোমাকে বিয়েও করব। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই বিয়ে আমি ভেঙে দিব। এ কথা বলার সাথেই নিধি আমাকে ধাক্কা মেরে বিছানা